রেগুলার ঋষি মাশরুম কোলেস্টেরল সিনথেসিসে বাধা প্রদান করে। আপনি রেগুলার খেতে পারেন চা হিসেবে। 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ ঋষি মাশরুম, মোটামুটি চা চামচের 3 চামচ হইলে 5 গ্রাম হয়। ঋষি মাশরুম কিন্তু ওয়েস্টারের চেয়ে ওজনে হালকা পাউডার। তিন তিন চামচের মতো দিলে 5 গ্রাম হয়। এই মাশরুমটাকে জাল দিলে যখন হাফ লিটারে পরিণত হবে তখন গ্রিন টির মতো একটা কালার বের হবে। এই রেগুলার যারা এটা খাবে তাদের এইচডিএল বাড়বে, এলডিএল কমবে, টোটাল কোলেস্টেরল কমবে, টিজি কমবে। এটা নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করে, ঘুম ভালো হইতে সহায়তা করে, অ্যান্টি এজিং বয়স বাড়তে দেয় না, ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয়, অ্যান্টি কোয়াগুলেন্ট এজেন্ট মানে এই যে যারা হার্টের রোগী তাদের কি হয়, রক্তনালীতে ব্লক হয়, রক্ত জমাট বাঁধে। এই ঋষি মাশরুম হার্টের রোগীরা খাইলে এই রক্ত যে জমাট বাঁধার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু কমে যায়। অর্থাৎ এটা রক্ত জমাট বাঁধতে দেয় না রক্তনালীতে। যার কারণে কিন্তু ঋষি মাশরুমটা, ওয়েস্টার্ন মাশরুম যেমন ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো, অনুরূপভাবে ঋষি মাশরুম হার্টের রোগীদের জন্য খুবই 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 ভালো। এখানে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওই যে অ্যান্টি এজিং, মানুষ বয়স বাড়ছে এটা বোঝা যায় না। এবং এটাতে কিন্তু অ্যান্টি টিউমার এবং অ্যান্টি ক্যান্সারাল উপাদান আছে। অর্থাৎ ঋষি মাশরুম রেগুলার খাইলে তাদের কিন্তু কখনোই এই হয় না, এই ক্যান্সার টিউমার এগুলা হয় না, কারণ এটা টিউমার সেল গঠনে বাধা প্রদান করে। এটাতে বিশেষ একটা উপাদান আছে টাইটারপিনয়েড। এই টাইটারপিনয়েড কি করে, ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে এবং ব্লাড সার্কুলেশনে সহায়তা করে। তাহলে এই দুইটা জিনিসই কিন্তু হৃদরোগীদের জন্য দরকার। আমরা যদি এটার একটু চেহারা দেখি, ঋষি মাশরুমটা কিরকম। এই যে একটা পূর্ণাঙ্গ ঋষি মাশরুম যেটা একদম ম্যাচিউর হয়ে যাবে, এই কিনারায় আর কোনো সাদা থাকবে না, এটার আপার সারফেসটা এরকম এবং উল্টা পাশটা লোয়ার সারফেসটা এরকম। এবং ওয়েস্টার্ন মাশরুমের স্টক আর এটার স্টক দেখেন পার্থক্য আছে, এটা ল্যাটারালি এই স্টকটা লাগানো। আর এই ঋষি মাশরুম থেকে প্রচুর রাস্টি ব্রাউন স্পোর বের হয়। আপনার ঋষি মাশরুমের চাষ ঘরে কিন্তু অন্য কোনো মাশরুম চাষ করা যাবে না, ওয়েস্টার্ন মিল্কি এগুলো করা যাবে না। ঋষির স্পোর দিয়ে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। যেই ঘরে ঋষি মাশরুম থাকবে সেই ঘরের মধ্যে আর অন্য কোনো মাশরুম থাকবে না। এই রাস্টি ব্রাউন স্পোর আমরা যদি এই ফ্রুট বডির নিচে আমরা যদি দেখা যায় যে আহ একটা কাগজ দিয়ে রাখি, বিশেষ করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রাখি, তাহলে প্রচুর পরিমাণে স্পোর পড়বে। এই স্পোর কিন্তু ক্যান্সার নিরাময়, টিউমার নিরাময়ের জন্য খুবই ভালো। বিভিন্ন ঔষধ শিল্পে কিন্তু এটা ব্যবহার হয়, এটার মূল্য অনেক। পাউডারের চেয়ে স্পোর 75 টাইম ইফেক্টিভ, আমি এর আগেই দেখাইছি। এই স্পোর কালেক্ট করে আমরা বিক্রি করতে পারি। গ্রোথের যে বিভিন্ন স্টেজ, আমরা যদি একটা প্যাকেট কেটে দেই প্রথমে, এই যে ওয়েস্টারের দুই পাশে ডি আকারে কাটা হয়, এটা কেমন করে কাটা হবে, এক কোনায় জাস্ট স্কোয়ার 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি স্কোয়ার শেপ একটা কাট দেওয়া হবে। এটা কাটার পরে পানি স্প্রে করব, করলে এই যে সাদা হরিণের শিঙের মতো বের হবে, এটাকে আমরা বলতেছি অ্যান্টলার স্টেজ। এরপরের স্টেজ হবে এরকম কং স্টেজ, তারপর এরকম প্রিম্যাচিউর ফ্রুট বডি। যতক্ষণ এই কিনারা সাদা থাকবে ততক্ষণ আমরা ধরে নেব যে এটা ম্যাচিউর হয়নি। তারপরে যখন এই সাদা কিনারাটা যেই মিলাই যাবে তখন আমরা এখানে কেটে নিব। এখানে কেটে নিলে এখান থেকে আমার আবার মাশরুম বের হবে। একটা প্যাকেট থেকে আমাদের কিন্তু খুব বেশি মাশরুম বের হবে না, 70 থেকে 80 গ্রাম মাশরুম বের হবে। এর মধ্যে প্রথম হারভেস্টেই আমার 50-60 গ্রাম বের হয়ে যাবে। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় হারভেস্ট খুবই নগণ্য। এটার ফলন কম বিধায় কিন্তু এখানে এটার বাজার মূল্যটা অনেক বেশি ওয়েস্টারের তুলনায়। এটার জন্য যে ফেভারেবল কন্ডিশন, যে আবহাওয়া কেমন দরকার, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। ঋষি মাশরুমের জন্য আসলে ওয়েস্টার্ন মাশরুমের মতো আলো এত প্রয়োজন নাই। এটা আলো যদি ওয়েস্টার্ন মাশরুমের মতো ওরকম থাকে তাহলেই চলে, আবার যদি ওয়েস্টার্ন মাশরুমের চেয়ে একটু কম আলো থাকে সেই ঘরেও ঋষি মাশরুম বেশ ভালো হয়। এটা একটা প্যাকেট ইনোকুলেশন করার পরে মাইসিলাম কমপ্লিট হতে 20 থেকে 30 দিন সময় লাগে। এবং এই 20 থেকে 30 দিন সময় পর প্যাকেট যখন কেটে দেওয়া হয় তখন ওই অ্যান্টলার আসতে 3 থেকে 10 দিন।
কং হইতে 5 থেকে 12 দিন এবং টোটাল ফ্রুট বডি হইতে আমার জাত ভেদে এখানে 25 থেকে 35 যদিও বলা আছে, এটা দেখা যায় যে GL7 এর ক্ষেত্রে 30-35 দিনে হয়, GL4 এর ক্ষেত্রে 40 দিন 45 দিন পর্যন্ত সময় লাগে ম্যাচিউর হইতে। এটার কয়েকটা ওপেনিং স্টাইল, কয়েকটা কালচার স্টাইল দেখানো হয়েছে। আমরা ঋষি মাশরুম এরকম বোতলেও কাল্টিভেশন করতে পারি, অনেকেই এরকম বিদেশে বোতলেও করে থাকে। এটা আমাদের দেশেরই একটা ছবি। এরকম বড় বড় সিলিন্ডার আকৃতির 1 কেজি ওজনের ব্যাগেও আমরা করতে পারি এবং এভাবে টপ ইনক্লুশন অর্থাৎ নেক, রাবার ব্যান্ড, তুলা কোনোটাই খুলবো না, উপর দিয়ে এরকম বেরিয়ে আসবে। আবার একটা যেটা আমি দেখালাম এরকম কাটা, সেই কাটার সিস্টেমও করতে পারি। এই যে এটা আবারও দেখানো হয়েছে, এক পাশে ছোট করে স্কোয়ার করে আমরা এরকম কেটে দিয়ে রেখে রেখে চাষ করতে পারি। আবার চাইলে ওরকম আধা কেজির প্যাকেট আর 1 কেজির প্যাকেট যেই প্যাকেটই আমরা বানাই না কেন, নেক, রাবার ব্যান্ড, তুলা কোনো কিছু খুলবে, উপর দিয়ে বেরিয়ে আসবে। এই যে এরকম উপর দিয়ে বেরিয়ে আসবে সিলিন্ড্রিক্যাল প্যাকেট, প্যাকেটটাকে সুন্দর মতো দেখানো হয়েছে। আবার এরকম আধা কেজির প্যাকেটও আমরা এই যে উপর দিয়ে এরকম নিতে পারি। এখন এই যে আমাদের ঋষি মাশরুমের জাত আছে হচ্ছে 9টা, এবং এটার যে কাল্টিভেশনের পদ্ধতি আমাদের দেশে আমরা সডাস্ট কাঠের গুঁড়ায় ব্যাগের ভিতরে এটা প্রোডাকশন করি। তা তো দেখাইলে আমরা আধা কেজির প্যাকেটও করতে পারি, 1 কেজি ওজনের প্যাকেটও করতে পারি। 1 কেজি ওজনের প্যাকেটে ফুড বডির সাইজটা আধা কেজির চেয়ে একটু বড় হবে, কিন্তু ফলনে কিন্তু খুব বেশি না। আধা কেজির প্যাকেটে যেখানে 60 থেকে 70 গ্রাম সর্বোচ্চ 80 গ্রাম ফলন হয়, 1 কেজির প্যাকেটে সেখানে আমার 70 থেকে 100 গ্রাম পর্যন্ত ফলন হবে, এর চেয়ে বেশি ফলন হয় না। তাহলে এটার চাষ পদ্ধতির ক্ষেত্রে আমার যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো পিওর কালচার এবং মাদার কালচার মেনটেনেন্স। এই মুহূর্তে যারা আপনারা আমার সঙ্গে যোগ দিয়েছেন তাদের পিওর কালচার এবং মাদার কালচার এই দুইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এটা আপনারা সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি কোনো ভালো উদ্যোক্তার কাছ থেকেও নিতে পারবেন। পিওর স্যার শোনাই যাচ্ছে না, কেন শোনা যাবে না? একদম সাউন্ড কম। আমার এখানে তো স্পিকার 100% দেওয়া। অন্য কারো ক্ষেত্রে কি সমস্যা, অন্য কারো ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা অন্য আরেকজন বলেন তো, কেউ শুনতে পাচ্ছেন কিনা? শোনা যাচ্ছে, সাউন্ড একটু কম। কেন? স্পিকার তো 100% দেওয়া। স্যার মাঝে মাঝে একদম কমে যায় আবার একটু বাড়ে। স্পিকার একদম 100% দেওয়া। এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। স্পিকার 100% দেওয়া। এই পিওর কালচার এবং মাদার কালচার মেনটেনেন্স, এই পিওর কালচার মাদার কালচারের বিষয়টা ইনস্টিটিউট করে থাকে এবং কিছু কিছু বেসরকারি উদ্যোক্তা আছে আমাদের যারা এই পিওর কালচার এবং মাদার কালচার করছে। পিওর কালচার কম করলেও মাদার কালচার মোটামুটি সবাই মানে যারা বড় উদ্যোক্তা তারা করে। ইনস্টিটিউটে অ্যাভেলেবল মাদার আছে, পিওর কালচার আছে, আপনারা যারা নিতে চান নিতে পারবেন। আবার যদি চান যে আমার আশেপাশে কোনো বেসরকারি উদ্যোক্তা আছে তাদের কাছ থেকেও নিতে পারবেন। পিওর কালচারটা একেবারেই ওয়েস্টার্ন মাশরুমের পিওর কালচার তৈরির মতো। ওয়েস্টার্ন মাশরুম যেভাবে আমরা পিডিএ মিডিয়াতে করছি, ঋষি মাশরুমেরটাও সেম। এবং মাদার কালচারের ক্ষেত্রেও আমরা কাঠের গুঁড়ায়, ঋষি মাশরুম কাঠের গুঁড়া সবচেয়ে বেশি পছন্দ করে। আমরা কাঠের গুঁড়ায় যেভাবে ওয়েস্টার্ন মাশরুমের মাদার কালচার তৈরি করি বা মাস্টার মাদার তৈরি করি, ঠিক একইভাবে এই ঋষি মাশরুমেরটাও এই যে কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের চুন, পানি এগুলো আমরা মিশিয়ে নিব, নিয়ে অটোক্লেভ করব, তারপরে জীবাণুমুক্ত হবে, তারপরে এখানে নির্দিষ্ট জাতের পিওর কালচার নিয়ে সেই পিওর কালচারটা ইনক্লুশন করে দিব। টোটালটা যখন সাদা মাইসিলিয়াম দ্বারা ভরে যাবে তখন এটাকে আমরা মাদার কালচার হিসেবে ব্যবহার করব। আপনারা কমার্শিয়ালি GL4 এবং GL7 এই দুইটা চাষ করবেন। এখানে বলছে সিলেকশন এন্ড ফর্মুলেশন অফ সাবস্ট্রেট, মানে এই যে কথাটা বললাম যে কোন ধরনের সাবস্ট্রেট আমরা ইউজ করব সেইটাই। ধানের কুড়াও ব্যবহার করা যায় ঋষি মাশরুম চাষের ক্ষেত্রে, গমের ভুসির পরিবর্তে ধানের কুড়া ব্যবহার করা যায়। এরপরে আমাদের কি করতে হবে, স্পন প্যাকেট প্রিপারেশন করতে হবে। স্পন প্যাকেটটা আমরা ওয়েস্টার্ন মাশরুমের মতো আধা কেজি অথবা এই যে 750 গ্রাম অথবা 1 কেজি সিলিন্ডার আকারে আমরা বানাতে পারি। ওয়েস্টার্ন মাশরুম আমরা ওয়েস্টার্ন মাশরুমের মতোই 16 কেজি কাঠের গুঁড়া, তার সাথে 8 কেজি গমের ভুসি, 1 কেজি ধানের তুষ,
100 গ্রাম চুন এবং 25 লিটার পানি। ওয়েস্টার্ন মাশরুমে যেভাবে করি ঠিক একইভাবে। তবে গমের ভুসির পরিবর্তে আমরা এখানে ধানের কুড়া ব্যবহার করতে পারি, অথবা সেই 8 কেজি গমের ভুসির পরিবর্তে আমরা 2 কেজি গমের ভুসি, 6 কেজি ধানের কুড়া, 4 কেজি গমের ভুসি, 4 কেজি ধানের কুড়া এরকম আমরা ব্যবহার করতে পারি। ধানের কুড়া পছন্দ করে ওয়েস্টার্ন মাশরুম। আমরা যদি ধানের কুড়া ব্যবহার করি তাহলে আমাদের প্রোডাকশন কস্টটা কমে আসবে, যেহেতু গমের ভুসির দাম বেশি। এবং আমাদের বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ধানের কুড়া ঋষি মাশরুমের জন্য অনেক অনেক ভালো, কাজে আমরা ধানের কুড়াটা ব্যবহার করতে পারি। ধানের তুষ না, কিন্তু ধানের যেটা কুড়া, কুড়া হিসেবে বাজারে বিক্রি হয়। তাহলে আমরা আবার একটু ক্লিয়ার হই, আমরা যদি 100 স্পন প্যাকেট আধা কেজি ওজনের বানাতে চাই, 16 কেজি কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি, 100 গ্রাম চুন। আমার কথা শোনা যাচ্ছে না, আমি কিন্তু নয়েজ পাচ্ছি। কেউ একজন আনমিউট আছেন যার এখান থেকে প্রচুর শব্দ আসছে? যিনি আনমিউট আছেন উনি একটু মিউট হয়ে যান। শা 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 শব্দ হচ্ছে। আমি তো ক্লাস নেওয়ার সময় ফ্যানও চালাই না। হ্যাঁ, যে কারো একজনের কাছ থেকে প্রচুর শব্দ আসতেছে। উনি একটু দয়া করে আনমিউট হন, তাহলে সাউন্ডটা ক্লিয়ার হবে। আবার চাইলে আমরা 8 কেজি গমের ভুসির পরিবর্তে 16 কেজি কাঠের গুঁড়াতে আমরা কি করতে পারি? সাকিব খান, আপনি মিউট হয়েছেন, আনমিউট হইলেন কেন? করেন কি? অনেকেই আনমিউট আছেন। হ্যাঁ, এই যে এখন শব্দ নাই, করার সুযোগ দিব, তখন আপনারা আনমিউট হয়ে ইয়ে করবেন। এখন মিউট থাকেন। আবার আমরা 8 কেজি গমের ভুসির পরিবর্তে 6 কেজি ধানের কুড়া, 2 কেজি গমের ভুসি, অথবা 4 কেজি গমের ভুসি, 4 কেজি ধানের কুড়া এরকম ব্যবহার করতে পারি। তারপর আমরা প্যাকেটটা বানাবো। চুন সেই একই রকম ওয়েস্টার্ন মাশরুমের মধ্যেই 100 গ্রাম, প্রতি প্যাকেটে 1 গ্রাম পানি। এটাকে মিশিয়ে প্যাকেট তৈরি করে সেই একইভাবে স্টেরিলাইজ করতে হবে। স্টেরিলাইজ করার পরে আমরা ড্রামে করি, অটোক্লেভে করি, যেভাবেই করি, প্যাকেটটা ঠান্ডা হবে। তারপরে আমরা নির্দিষ্ট জাতের মাদার কালচার দিয়ে এটা ইনোকুলেশন করব, এবং ইনোকুলেশন করার পরে এটা ইনকিউবেশনে রেখে দিব। এটা এসিতে রাখার দরকার নাই, বাইরে রাখলেই চলবে। সেই 20 থেকে 30 দিন পর দেখা যাবে সম্পূর্ণ প্যাকেটটা যখন সাদা মাইসিলিয়াম দ্বারা ভরে যাবে, তখন আমরা প্যাকেটটা ওই যে কাটার সিস্টেম দেখালাম, আমরা সাইড ওপেনিং যদি করি তাহলে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এক পাশে ছোট্ট করে কেটে দিব। আর যদি আমরা সাইড ওপেনিং না করি তাহলে রাবার ব্যান্ড, তুলা, নেক যেরকম করানো আছে ওই অবস্থায় আমরা দেখবো যে তুলার উপর দিয়ে সুন্দর মতো আমার মাশরুম বেরিয়ে আসতেছে। আমি চাষঘরে সাজিয়ে দিয়ে পানি স্প্রে করব। এই ওয়েস্টার্ন মাশরুমে যেমন বারবার বারবার পানি স্প্রে করার প্রয়োজন হয়, ঋষি মাশরুমের ক্ষেত্রে দিনে 3 বার 4 বার পানি দিলেই যথেষ্ট। এই পানি স্প্রে করব, দেখা যাবে যে আমার সুন্দর মতো এই মাশরুম বেরিয়ে আসছে। এবং কালচার হাউসে এই মাশরুম আমার জাত ভেদে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত রাখার প্রয়োজন হবে। GL7 হইলে 30-35 দিনে এটা সংগ্রহের উপযোগী হবে, আর GL4 হইলে এটা 40 দিন 45 দিন পর্যন্ত লাগতে পারে। এবং ফ্রুট বডি যখন ডেভেলপ হবে, আমরা কিন্তু ছবিতে দেখাইলাম, যতক্ষণ কিনারাটা রেডিশ না হবে, সাদা সাদা থাকবে, ততক্ষণ ধরে নিব যে এটা আমার হয় নাই। তারপরে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখা যাবে যে এখান থেকে আবার আমার বেরোবে এরকম মাশরুম। সেই ফর্মুলেশনটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, চাইলে আমরা ওই যে হুইট ব্রান একটু কম দিতে পারি। এখানে 6 কেজি দেখানো হয়েছে। এরকম প্যাকেট বানাবো, স্টেরিলাইজ করব, ইনোকুলেশন করব, মাইসিলিয়াম রান হবে। এরকম পুরা প্যাকেট যখন সাদা মাইসিলিয়াম দ্বারা ভরে যাবে, তখন আমরা এই যে কেটে দিব। সাইডে কাটবো, অথবা এই যে তুলা দিয়ে উপর দিয়ে আপনা আপনি বেরিয়ে আসবে, সেটা এটা দেখানো হয়েছে। আবার এই ওপেনিং স্টাইলটা আবারও দেখানো হয়েছে এখানে। এটা এই যে টপ ওপেনিং, যেটা আগেও দেখাইলাম আমি। এরকম টপ, মানে কোনো কিছু করা হবে না, জাস্ট উপর দিয়ে আপনা আপনি মাশরুম বেরিয়ে আসবে। আমাদের যদি তুলাটা একবারে লেগে যায়, এটা একটু খেয়াল করতে হবে, তুলাটা যেন সাবস্ট্রেটের সাথে একেবারে লেগে না যায়। তাহলে কিন্তু মাইসিলিয়াম কমপ্লিট হওয়ার আগেই আমরা যে তুলাটা দিচ্ছি
এই তুলাটা যদি একেবারে ওই কাঠের গুঁড়ার সাথে লেগে যায় তাহলে দেখা যাবে যে ঋষি মাশরুম এই তুলা খুবই পছন্দ করে। মাইসেলিয়াম কমপ্লিট হওয়ার আগে এই পর্যন্ত প্যাকেটে আসতেই দেখা যাবে যে উপর দিয়ে মাশরুম বেরিয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। সাইড ওপেনিং, যেটা এই যে সাইড ওপেনিং, এক পাশে শুধু স্কোয়ার করে অর্থাৎ বর্গাকৃতি করে এক পাশে স্কোয়ার করে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ছোট করে আমরা কেটে দেবো। কেটে এরকম সাজিয়ে রেখে বারবার এটাতে পানি স্প্রে করবো। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আবারও একটু এটা খেয়াল করে দেই যে কালচার হাউসে সর্বদাই বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে, যেটা আমার ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রেও বলা হয় যে কালচার হাউসে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। 3 থেকে 5 বার দিনে মিস্ট আকারে পানি স্প্রে করতে হবে এবং এটার অ্যান্টলার ইনিশিয়েশনের সময় হাই কার্বন ডাইঅক্সাইড, হাই রিলেটিভ হিউমিডিটি এবং লো লাইট দরকার হয়। অর্থাৎ ওয়েস্টার্ন মাশরুমের মতো আলো থাকলেই চলবে বা তার চেয়ে কম আলো হলেই চলবে, এর চেয়ে বেশি আলোর দরকার নেই। অর্থাৎ ঋষির ঘর অনেক বেশি খোলামেলা হওয়ার প্রয়োজন নাই। আর ডাইরেক্ট সূর্যের আলো লাগে না, এটা আমরা খুব ভালো করেই জানি, কারণ মাশরুম চাষের ক্ষেত্রে সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না। এটা বায়ু চলাচল যেন ঠিক মতো হয় এটা খেয়াল করতে হবে। আর পানি যাতে জমে না থাকে, কারণ ওই যে টপ ওপেনিং করলে যদি পানি জমে থাকে, আমরা যখন এই যে টপ ওপেনিং করব পানি যদি জমে থাকে তাহলে কি হবে, এখান থেকে পানি জমে থাকলে কি হবে, পানি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে ভেতর দিয়ে পানি ঢুকে যাবে, প্যাকেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য সাইড ওপেনিং ভালো এই কারণে যে আমি ইচ্ছা মতো পানি দিলাম, কোনো সমস্যা নেই। আর টপ ওপেনিং এর ক্ষেত্রে পানি স্প্রের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে অতিরিক্ত পানি যাতে জমে না যায়। এই যে হারভেস্টিং সাইনটা আমি আবারও দেখাই দিচ্ছি। হোয়াইটিশ এজ যতক্ষণ থাকবে ততক্ষণ ধরে নিতে হবে এটা আরো বাড়বে, যখন এরকম রেডিশ হয়ে গেল তখন এটা তোলার উপযুক্ত। এটা যদি আরো রেখে দেই তাহলে স্পোর পরে পরে কি হবে, এই কালারটা ফেড হয়ে যাবে, এটার বাজার মূল্য কমে যাবে, এটা অনেক বেশি বাজার মূল্য তখন পাওয়া যাবে না, কালারটা এরকম রেডিশ তখন থাকবে না, খসখসে হয়ে যাবে। আর এখন দেখেন এই যে তেল তেলা, মনে হয় এটা সরিষার তেল মাখানো হয়েছে, এরকম গ্লেসি একটা ভাব আছে। এই অবস্থায় এখান থেকে আমরা কেটে দিব, কেটে দিয়ে খানিক মাথা রেখে দিব, এখান থেকে আবার মাশরুম বেরিয়ে আসবে। এরকম বড় বড় সিলিন্ডার প্যাক আমরা করতে পারি, আমরা এরকম করতে পারি। এটা 2 জন উদ্যোক্তার ছবি আমি এখানে দেখাইছি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য। এই ছবিটা হচ্ছে সৈয়দপুর ফাতেমা মাশরুম, সে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে ঋষি মাশরুমের চাষ শুরু করে। দেখেন কত বড় শেড, এটা সৈয়দপুর ফাতেমা মাশরুমের। আর এটা হচ্ছে বাবুল আক্তারের। আর আরেকজন আমাদের ঋষি মাশরুম কমার্শিয়ালি করে এবং সে এক্সপোর্টেরও চিন্তা করতেছে, খিদমা মাশরুম কুমিল্লা, হ্যাঁ, যার ছবিটা আমার কাছে ছিল না, যার জন্য এখানে আমি দিতে পারিনি। এই ঋষি মাশরুমের সম্ভাবনা আমাদের দেশে অনেক। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন এই ক্লাস সম্পর্কে। স্যার বলেন। স্যার এই যে কয়টা করলে প্যাকেট কয়টা 1 কেজি হয়? বুঝি না। প্যাকেট কয়টা করলে 1 কেজি বের হয়? একটা প্যাকেট থেকে আপনি ফলন পাবেন 70 থেকে 80 গ্রাম, আধা কেজি ওজনের। তাহলে এখন এরকম আর হিসাব ছোট থেকে ছোটগুলা থেকে 70 থেকে 80 গ্রাম, আর বড় থেকে হলে 100 গ্রাম। ছোটগুলো কি শোয়াই রাখা যাবে? ওই যে এরা যেমন বড়গুলা শোয়াই? ছোটগুলা খাড়া, বড়গুলা শোয়ে রাখা যাবে, ছোটগুলা ওই যে খাড়া যেরকম দেখাইলাম এরকম থাকবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ বলেন, হ্যালো, শুনছি তো। এখন পোস্টে আমি আর লাইটের আলো দিয়ে দেখাচ্ছি, এটা কি কি মুখের মধ্যে কিন্তু তুলা অল্প দেওয়া আছে, এর কারণ না স্টিম কম হওয়ার কারণ, নাকি আমি ভুসি মিক্স করিনি, ধানের কুড়ে আছে না পাউডারটা, ধানের কুড়ে মিক্স করছি আর তুলা কোনো কারণ না, আপনার কন্টামিনেশন যেই কারণে হয় সেই জিনিসটা আমি বলি। কন্টামিনেশন 2টা কারণে হয়, অনেকগুলা কারণই আছে, তার মধ্যে একটা কারণ হলো, মেজর কারণ হলো 2টা। সেই 2টা কারণ কি, একটা হলো ঠিক মতো জীবাণুমুক্ত না হওয়া। ঠিক মতো জীবাণুমুক্ত জি কখন ম্যাডাম, হয় না, যদি আমার স্টিম করার সময়। ঠিক মতো না হয়। এখন
যদি আমার কাঠের গুঁড়ার মিক্সচারে পানির পরিমাণ কম থাকে তাহলেও কিন্তু আমার স্টিম ঠিক মতো হবে না। এই পানিটা ঠিক মতো মিশাইছি কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে, কারণ কাঠের গুঁড়া হচ্ছে তাপ কুপরিবাহী। যদি পানি মিক্সার করা ঠিক মতো না হয় তাহলে কিন্তু এটা ঠিক মতো স্টিম বা জীবাণুমুক্ত হবে না। এখন ঠিক মতো জীবাণুমুক্ত হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? সুন্দর একটা স্মেল বের হবে এবং কাজ করতে করতে এটার দক্ষতা থেকে আপনি বুঝতে পারবেন। সুন্দর একটা স্মেল বের হবে। দিদি ম্যাডাম, প্যাকেটটা স্টিম করার ফাঁকে দিয়ে সুগ্রান বাড়ছিল কিন্তু। এটা আমি বলি শোনেন, তারপরে মিলায় নেন, মিলায় নিলে আপনার বেরিয়ে যাবে। এটা গরম অবস্থায় একদম নরম তুলতুলে হয়ে যাবে এবং কাঠের গুঁড়ার কালার, যেই কালার দিছিলাম আমি কাঁচা কাঁচা, এটা চেঞ্জ হয়ে কালো কালো কালার হয়ে যাবে। জি। এবং এটা ঠান্ডা হওয়ার পরে একদম জমাট বেঁধে সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে। প্যাকেট ফেলে দিলেও হবে না, একদম শক্ত হবে। প্যাকেটের চেহারা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এটা স্টিম হয়েছে। যদি কোনো কারণে আমরা দেখি যে না জীবাণুমুক্ত হয় নাই, স্টিম হয় নাই, তাহলে এটা আবার মেশিন চালাইয়া আবার জীবাণুমুক্ত করব, তারপরে বীজ দিব। জীবাণুমুক্ত হয়েছে কিনা এটা কনফার্ম না হয়ে আমরা ওটার মধ্যে কখনোই বীজ দিব না। আবার আমার হয়তো তাপ দেওয়ার কথা 3.5 ঘন্টা 4 ঘন্টা, কোনো কারণে তাপটা স্লো হয়েছে, তাহলেও কিন্তু আমার ঠিক মতো জীবাণুমুক্ত এখানে হবে না। হইতেই পারে আমি জাল জ্বালাই দিয়ে চলে গেছি, এটা স্লো হয়ে গেছে, ঠিক মতো জাল জ্বলে নাই, ঠিকই 3.5 ঘন্টা পরে নামাই নিলাম। আর একটা কারণ হইতে পারে আমি স্টিম দিচ্ছি ঠিকই, কোনো কারণে আমার কোনো লিক হয়েছে, স্টিমটা বেরিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু ঠিক মতো জীবাণুমুক্ত হবে না। এই জিনিসটা খেয়াল করতে হবে, স্টিম বের হতে দেওয়া যাবে না। আমার উপরে লুজ আছে, কোনো কারণে ঢাকনা ঠিক মতো লাগানো হয় না, আমি তাপ দিচ্ছি স্টিম বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। আর একটা মেজর জায়গায় কথা, আমরা ইনোকুলেশন যখন করি, ইনোকুলেশনের সময় সঠিকভাবে ইনোকুলেশন করছি কিনা, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুবই খুবই জরুরি। প্রথমেই হচ্ছে একটা ভালো মানের মাদার প্রয়োজন। আমার মাদার যদি ভালো মানের না হয়, আমি যতই জীবাণুমুক্ত করি সেই মাদার দিয়ে ইনোকুলেশন করলে ভালো প্যাকেট হবে না। কাজে মাদারটা অবশ্যই বেছে ভালো মানের মাদারটা নিতে হবে। মাদারটা যেখানে ইনোকুলেশনের জন্য ঢুকাবো, আমার যদি কাচের তৈরি বক্স হয়, সেই বক্সের ভিতরে ঢুকানোর আগে মাদারের গাটা ভালো করে, এই যে দূর থেকে সাভার থেকে যাচ্ছে কুরিয়ারে গেছে, মাদারের গাটা অবশ্যই অ্যালকোহল স্প্রে করে জি জি। ভালো করে মুছে তারপরে আমি ক্লিন বক্সের ভিতরে ঢুকাবো। ম্যাডাম কালকে আনছিলাম এই এবার টিকে তৈরি থেকে কিনছিলাম, পফনন কিনছিলাম 1 লিটার 500 টাকা দিয়ে। এবার মাদারের মুখটা আমরা কি করব, ভালো করে আমার অগ্নিশিখার সামনে যেখানে স্পিরিট ল্যাম্প ধরানো, সেখানে মাদারের মুখটাকে তুলাটাকে ভালো করে পুড়াই নিব। নিয়ে আমার ধরার কিন্তু একটা আছে, এরকম কাত করে ধরতে হবে, খাড়া থাকবে না। আমি যেটা ইনোকুলেশন করছি সেটাও এরকম কাত থাকবে, যেখান থেকে মাদার নিচ্ছি সেটাও এরকম কাত থাকবে। কাত থাকলে হবে কি, এখানে কোনো জীবাণু ঢোকার চান্স নাই। যেই চামচটা দিয়ে দিচ্ছি সেই চামচটাকেও আমার অ্যালকোহলে ডুবাইয়ে জীবাণুমুক্ত করতে হবে, অগ্নিশিখার সামনে পুড়াই নিতে হবে। তারপরে আমি সুন্দর করে বীজ দিব এবং যে তুলাটা মুখে লাগাবো সেই তুলাটা যেন অনেকবার ব্যবহৃত না হয়। 1বার 2বার 3বার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেই ব্যবহার করার আগে পুনরায় তুলাটাকে আবার অটোক্লেভ করে নিতে হবে, নিয়ে তারপরে সেই তুলাটা ব্যবহার করতে হবে। আমি নিজে যিনি ইনোকুলেশন করছি তিনি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবো, হাতের নখটা বড় থাকবে না, হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, তারপরে অ্যালকোহলে হাতটা মুছে নিতে হবে, তারপরে গিয়ে আমি ইনোকুলেশন করবো। এবং 2টা 4টা 5টা প্যাকেট ইনোকুলেশন করার পরে আবার পুনরায় নিজের হাতটা আবার অ্যালকোহলে ডুবিয়ে নিব, নিয়ে তারপরে আবার ইনোকুলেশন শুরু করব। পারলে নাকে মাস্ক করে নিব, তাহলে কি হবে, এই যে সতর্কতাগুলো যদি আমি মেনটেন করি তাহলে আমার আর কন্টামিনেশনের চান্স থাকবে না। যদি কোনো কারণে কন্টামিনেশন হয়ে ম্যাডাম তাহলে ওই লটের অ্যালকোহল প্যাকেট পফনন কিনছিলাম কিনছেন আপনি, আমি তো জীবাণুমুক্ত যে আমি বলতেছি আপনি যদি কিনে থেকে থাকেন যন্ত্রপাতির তাহলে তো জীবাণুমুক্ত ঠিক আছে। করার। হ্যাঁ, আপনি কালকে কিনছেন আনছিলাম আপনাকে বলার সবাই দরকার গেছিলাম নাই। না সাদাবাদের কাছে। আপনার আচ্ছা সমস্যা ঠিক কি, আছে। কোথা থেকে কিনছেন এটা তো আমাকে বলার কিডমের দরকার নাই, আপনার থাকলেই হইলো। না না কিডমের কথা বললেন না সাইফুল ভাই, সাইফুল ভাইয়ের কাছ থেকে কোনো পাইতে আছি না, বীজ বা অন্যান্য কিছু পাইতে আছি না। সাইফুল ভাইয়ের কাছ থেকে না পাইলে ইনস্টিটিউট থেকে নেবেন। আমি তো কথার খেয়েই হারাই ফেললাম কি বলতেছিলাম।
তো ক্লাসের মধ্যে যদি এতবার কথা বলা হয় তাহলে তো ক্লাসটা ঠিক মতো নেওয়া যায় না। শেষ করি, তারপরে আপনার প্রশ্ন থাকলে তখন আবার আপনি বলেন, তখন আমি অ্যান্সার দেই। আমি কথা বলতেছি তার মধ্যে কথা বলতেইছেন, তাহলে আমি তো নিজের খেয়ে হারাই ফেললাম, কোথায় যে শেষ করতে চাইছিলাম। কার কি কোশ্চেন আছে বলেন। স্যার আমি একটা ভিডিও দেখাতে চাইছিলাম স্যার। আমার এই যে বলেন। এটা করছিলাম 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ। হ্যাঁ। আমি এই যে অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়ো দিয়ে করছিলাম, কিন্তু এটা কি হয়েছে কি না এটা একটু আপনাকে দেখানোর জন্য। একটু কাছে আনেন, ক্লোজ করে নিয়ে আসেন। প্যাকেট হইছে, প্যাকেট হইছে তো হইছে। সাদা মাইসিলিয়াম দিয়ে ভরে গেছে, কিন্তু জায়গায় জায়গায় একটু ছোপ ছোপ আছে, জায়গায় জায়গায় একটু ছোপ ছোপ আছে, তাই না? জায়গায় জায়গায় মনে হয় মাইসিলিয়াম নাই, একটু ছোপ হ্যাঁ হ্যাঁ একটু ছোপ হ্যাঁ হ্যাঁ। কোনো কারণে কিছু ত্রুটি হওয়ার জন্য এরকম হচ্ছে। কিন্তু আপনি প্যাকেট কেটে দেন, মাশরুম চলে আসবে। প্যাকেট কেটে দিলে মাশরুম চলে আসবে। জায়গায় জায়গায় একটু ছোপ ছোপ হয়েছে। আর কি করছেন? স্যার ইনোকুলেশনের সময় আমি শুনতে পাই নাই শাফিন, শাফিন আমি শুনতে পাই নাই, একটু বলতে হবে। আবার একটু বলতে হবে। হ্যাঁ বলেন, আবার একটু বলেন, শব্দ আসতেছে আমি শুনতে পাই না। বলেন, এখন বলেন। শোনা যাচ্ছে না। আপনি লিখে দেন, চ্যাটে লিখে দেন, আমি দেখি। না শোনা যাচ্ছে না, তুমি শোনা যাচ্ছে না। আমাদের সময় একেবারে শেষ। আপনি প্রয়োজনে চ্যাটে লিখে দেন আমাকে, অথবা বলেন আবার। হ্যাঁ বলেন। ইনোকুলেশন করার সময় আগুনের যে কোনো সোর্স ব্যবহার করলেই হবে নাকি স্পিরিট ব্যবহার করতে স্পিড হবে? ল্যাম্প, আপনি অন্য আগুনের যে কোনো সোর্স ওখানে নিয়ে গেলে তো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। একটা স্পিড ল্যাম্পের দাম মাত্র 25 থেকে 30 টাকা। হ্যাঁ, আপনি অবশ্যই স্পিড ল্যাম্প ব্যবহার করবেন। অন্য কোনো আগুনের সোর্স হইলে, কুপি বাতি হইলে, মোমবাতি হইলে সেখান থেকে পড়ে অ্যালকোহল কিন্তু দাহ্য পদার্থ, তখন আপনার এখানে আগুন লাগার চান্স থাকবে, দুর্ঘটনা ঘটবে। স্পিড ল্যাম্প ব্যবহার করবেন অবশ্যই। আর কোনো জিজ্ঞাসা? যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করে দিব, আমাদের আর 1 মিনিট মাত্র টাইম আছে। শুনতে পাচ্ছি না। আপনার এখান থেকে সাউন্ডটা আসছে না আমার কাছে। হ্যাঁ বলেন। আমি শুনতে পারলাম না, দুঃখিত। আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে আমি অ্যান্সার দিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোশ্চেনটা আপনি গ্রুপে এখনই লিখে দেন, আমি অ্যান্সার দিয়ে দিব।